বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার রচনাগুলির অনুপ্রেরণা তিনি কোথা থেকে পেতেন সেটা জানতেই পৌঁছে গেলাম হাওড়া জেলার দেউলটির সমতা গ্রামে। হ্যাঁ, এখানেই রয়েছে তার বাড়ি। বিছানায় বসে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন। তখন জলপথে আসতো, যেহেতু সুবিধা ছিল। অন্ধকারে হ্যারিকেন লন্ঠন জেলে রাসবিহারী বসু, চিত্তরঞ্জন। তার রচনাগুলির মতনই তার ব্যক্তিগত জীবনও ছিল ঘটনাবহুল। সেসব ব্যাপারেও জানার চেষ্টা করব আজকে। হ্যাঁ, তার সমাধিটিও দেখব, সেটিও এখানেই রয়েছে। গাছের ডাল গিয়ে ওই চালে পড়েছে, উপর চালে। সপ্তাহখানেক আগে একটা ঝড় হলো। আর রয়েছে রূপনারায়ণ নদী। হ্যাঁ, শোনা যায় 100 বছর আগে এই বাড়ির পাশ থেকেই বয়ে যেত এই রূপনারায়ণ নদী। আজ কিন্তু দেউলটি বিখ্যাত একটি পিকনিক স্পট। এক বেলার জন্য কলকাতার আশেপাশে অফবিট কোনো লোকেশনে যাবেন বলে ভাবছেন, তার জন্য এই ভিডিওটি পুরোটা দেখুন বন্ধুরা। চলুন শুরু করা যাক। কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে কোলাঘাট যাওয়ার সময় কোলাঘাটের ঠিক আগেই দেউলটি, এবং এই দেউলটিতে ঢোকা মাত্রই আপনার চোখে পড়বে পথের দাবি সংঘ। হ্যাঁ, তার মানে সঠিক জায়গায় চলে এসেছি। আর একটু এগোলেই নিরালা রিসর্ট। এটি একটি ভালো থাকার জায়গা এখানে। আর এই নিরালা রিসর্ট থেকে আর মাত্র 1-1.5 কিলোমিটারের মধ্যেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যেখানে তিনি নিজের জীবনের শেষ 12টি বছর কাটিয়েছিলেন। হ্যাঁ, আমরা আজ সেটি দেখতেই এসেছি। রাস্তার দুধারে নানান ইন্ডিকেটর দেখতে দেখতে ঠিক এগিয়ে চললাম, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঠিক আমাদের গন্তব্যে। আপনারা চাইলে হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে দেউলটি স্টেশন চলে আসতে পারেন, এবং সেখান থেকে অনেক টোটো রয়েছে, একটি ভাড়া করে নিলেই হলো। এখন দুপুর 12টা বেজে গিয়েছে, অর্থাৎ এখন এই বাড়িটি বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে কেয়ারটেকার মশাই আমাদের সাহায্য করলেন এই বাড়িটি ঘুরে দেখতে। তার জন্য তাকে অশেষ ধন্যবাদ। আমাদের পিছনে দেখছেন আজকে বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, আর এটা দেউলটি। উনি এখানে 12 বছর ছিলেন। বার্মিজ স্টাইলে বানানো এই বাড়িটির সাথে একটি সুন্দর বাগানও রয়েছে। তখনকার দিনে 1917 সালে এই জমিটি যখন তিনি কেনেন, 17,000 টাকা দাম পড়েছিল সম্পূর্ণ বাড়িটি নির্মাণ করতে। বাড়িটি নির্মাণ কার্য তৈরি শেষ হয় 1923 সালে। নিজের কর্মজীবনের শুরুতে তিনি বার্মাতেই ছিলেন এবং সেখানে প্রথম বিবাহ করেন। কিন্তু দুর্ভাগ্যজনক যে বিবাহের 2 বছরের মধ্যেই তার স্ত্রী প্লেগে আক্রান্ত হয়ে মারা যান। তার দ্বিতীয় স্ত্রীর সমাধি রয়েছে এই বাড়িতে। জানলাটা খুলে দিয়েছেন সামনে রূপনারায়ণ নদী। তখন এই বাঁশগাছ প্রাচীর ছিল না। এখানে পল্লী সমাজ, অভাগী স্বর্গ, মহেশ, রামের সুমতি, শ্রীকান্তের 4র্থ পর্ব। লাস্ট লিখেছিলেন বিপ্র দাস। ডান দিকে আলমারিতে দেখুন ওনার জুতো, কাঁচের ফ্রেমে বাঁধানো, লাঠি। আর এই ডান দিকের ছবিটা ওনার ছোট ভাই, মেজ ভাই বেলুড় মঠের মহারাজ। এই ছোট ভাইয়ের ছেলে, তার ছেলে এখন এই বাড়ির মালিক, শরৎবাবুর ভাইপোর ছেলে। ওনার বাড়ির নিজের কেউ নেই। জানা গেল যে শ্রীকান্তের 4র্থ পর্ব এই বাড়িতে বসেই লিখেছিলেন তিনি। তার ব্যবহারের সব রকম জিনিসগুলি এখনও রয়েছে সংরক্ষিত, এবং এটি সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জন্য। হ্যাঁ, 2007 সাল নাগাদ এই জায়গাটিকে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ পয়েন্ট বলে চিহ্নিত করা হয়। তার লেখা পথের দাবি নাকি বিপ্লবীদের কাছে পাওয়া যেত। শোনা যায় তখন বিপ্লবীরা গীতা আর পথের দাবি দুই একসাথে বহন করতেন। এমনকি বড় বড় তাবড় তাবড় বিপ্লবীরাও একসময় আসতেন এখানে তার সাথে গুপ্ত মিটিং করতে। তিনি একজন পলিটিক্যাল ফিগারও ছিলেন। জানা যায় যে চিত্তরঞ্জন দাশের দেওয়া এই রাধাকৃষ্ণের মূর্তি তখন থেকে পুজো হয়ে আসছে, এবং এখনও সেটি বর্তমান। কেয়ারটেকার মশাই আমাদের নিয়ে চললেন দোতলায়, অর্থাৎ যেখানে রয়েছে শরৎচন্দ্রের শয়নকক্ষ। রান্নাঘর, এখানে 78 সালে রান্নাঘরটা পড়ে যায়, 2000 সালে রান্নাঘরটা পড়ে যায়, এটা পায় না। এখন জল ওখানে বাথরুম পায়খানা। 1978 সালের বন্যায় এই বাড়িটির
প্রচুর ক্ষতি হয়েছিল। তবে হ্যাঁ, মাঝে মাঝেই ঝড়ঝাপটা এসে এই বাড়িটির ক্ষতি করে থাকে। রূপনারায়ণ খুব ভয়ঙ্কর বর্ষায়। এই বাড়িতে বসেই তিনি রচনা করেছিলেন বৈকুণ্ঠের উইল, মহেশ এবং রামের সুমতির মতন কালজয়ী সব লেখা। এখানকার ব্যালকনিতে দাঁড়ালে বোঝা যায় যে বার্মি স্টাইলে বাড়িটিই শুধু নয়, বাগানটিতেও রয়েছে কিছু ইউনিক গাছ। আর এখানকার দোতলার এই ঘরে রয়েছে তার ব্যবহার করা আরও অনেক কিছু। সামনের এই ব্যালকনি দিয়ে দেখা যায় রূপনারায়ণ নদ, আর সেটা খুবই স্পষ্টভাবে। একসময় এটি একদম কাছে ছিল এবং দেখা যেত তার এই শয়নকক্ষ থেকেই। আমরা এখন শরৎচন্দ্রবাবুর বাড়ির দোতলায় তার ব্যালকনিতে, অর্থাৎ বেডরুমের ঠিক সামনে। এই যে ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে আছি, রাস্তার ঠিক ওপারে ওই যে সাদা বিল্ডিংটা দেখছেন, ওখানে 100 বছর আগে ছিল রূপনারায়ণ। এখন পৌঁছে গেছে আরও 100-150 মিটার মতন পিছনে। সে সময় জল এখান থেকে বয়ে যেত। দোতলায় আসতে দেওয়া হলেও এই জায়গাটি খুব একটা নিরাপদ নয়। বহু পুরনো এই বাড়িটিতে যত্নে ঘুরুন। তার লেখার বোল্ডনেসের জন্য এখানকার জনগণ কিন্তু তাকে শুরুতে ভালো চোখে দেখতেন না, কিন্তু পরে অনেক সামাজিক কাজকর্মের মাধ্যমে তিনি তাদের মন জয় করেছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন এই জায়গাটিকে যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, তিনি অর্থাৎ সুব্রত পতি। তো ওনার কাছে জানতে চাইব যে এই ব্যাপারে, এই জায়গাটা সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন। এই আপনারা এটা কবে থেকে এটাকে মেনটেন করছেন? আমরা 4 পুরুষ ধরে এই বাড়ির দেখাশোনা করছি। আচ্ছা, তো গভর্নমেন্টের তরফ থেকে আমরা তো জানি নাকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না 2007-এ হেরিটেজ করেছিল সরকার, তখন 2010 নাগাদ একবারটি সরকার সারিয়ে দিয়েছিল, যেখানে যা ভেঙে গেছিল পুরো মেনটেনেন্স রিপেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারপর এখন ওনার নাতি দেখভাল করেন। আচ্ছা আচ্ছা, ওনার নাতি এটাকে দেখভাল করেন। আর এমনি সরকার থেকে কোনো সাহায্য না, আসে না? সরকার থেকে কোনো আমরা সাহায্য পাই না। তবে হ্যাঁ, এরকম একটি জায়গা হেরিটেজ, হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখনকার দিনের কথা সাহিত্যিক, কিন্তু লিখতেন আজকের জন্য, প্রচণ্ড আধুনিক লেখা, বোল্ডনেস ছিল, তাই বলা হতো যে প্রাপ্তবয়স্ক লোকেদের জন্য উনি লিখতেন। আর ওনার দেবদাস পড়েননি, দেখেননি বা জানেন না, ভূভারতে কেউ নেই। তো উনার এই বাড়িটি জীবনের শেষ 12টা বছর এই বাড়িতে কাটিয়েছেন। করেছেন বহুমূল্য রচনা। কি কি রচনা করেছেন এখানে? 1926 থেকে 1938 এখানে লিখেছিলেন পল্লী সমাজ, অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, মহেশ, রামের সুমতি, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা, লাস্ট লিখেছিলেন বিপ্রদাস। আচ্ছা, উনি কি এখানেই দেহ রাখেন? এখান থেকে অসুস্থ হয়ে কলকাতা পার্ক নার্সিংহোমে মারা যায়। সুবীর চ্যাটার্জি পার্ক নার্সিংহোম, মিন্টু পার্কে, ওখানে মারা যায়। কেওড়াতলায় দাহ করা হয়, সেখান থেকে চিতাভস্ম এনে ওখানে এনে রাখা হয়। আচ্ছা হ্যাঁ, সমাধিটা এখানে আছে না? এখানে 3খানা সমাধি আছে। আর ওনার মেজ ভাই, উনি বেলুড় মঠের মহারাজ, সন্ন্যাসী, বিয়ে থা করেননি। হ্যাঁ, ওনাকেও ওখানে বেলুড় মঠে দাহ করা, সেখান থেকে চিতাভস্ম এনে ওখানে রাখা আছে। আচ্ছা আচ্ছা। আর ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী, আচ্ছা, ওনাকে শরৎবাবু মারা যাওয়ার 23 বছর পরে এই বাড়িতেই মারা গেছেন। আচ্ছা, উনি তখন এখানেই থাকতেন? এখানেই থাকতেন। ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী এই বাড়িতেই মারা যায়, ওখানেই দাহ করা হয় হিরণময়ী দেবীকে। 100 বছর পুরনো বাড়ি। 1924 থেকে হ্যাঁ কিনেছিলেন জায়গাটা, 1924 সালে। আর 1926 থেকে 38 শেষ 12টা বছর এই বাড়িতে কাটিয়েছে। অর্থাৎ 100 বছর হয়ে গেল এই 100 বাড়িটা। বছরের কাছে হয়ে গেছে। 2024-এ দাঁড়িয়ে আছি আমরা। আর সেই বাড়িটা এখনো যে দাঁড়িয়ে রয়েছে, সেটা তার জন্য মেইনটেনেন্স দায়িত্ব কিন্তু ইনি রয়েছেন। তো ইনাকে অশেষ ধন্যবাদ যে আমাদের একজন মহান কথা সাহিত্যিকের শেষ যে নিদর্শনগুলি, সেগুলি এখানে আসলে ইনার জন্যই আমরা দেখতে পাই। ওনার লেখার ঘর আছে, লেখার ঘরে আছে জুতো, লাঠি, চেয়ার টেবিল, যে চেয়ারে বসে উনি লিখতেন। সামনে রূপনারায়ণ নদী, পাশে বৈঠকখানার ঘর, পাশে বৈঠকখানা, ওইখানে ওনার বই আছে, সোফা আছে, শাল, রেডিও, গড়গড়া, ঘড়ি, 100 বছরের ঘড়ি, যে ঘড়ি একদিন দম দিলে 7 দিন চলে, রাইটিং প্যাড। পাশের ঘরে ওনার রাধাকৃষ্ণ ঠাকুর, যে ঠাকুর শরৎবাবু নিজে পুজো করতেন, এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেওয়া রাধাকৃষ্ণ। আচ্ছা, উনি, আপনি বললেন উনি বিপ্লবীদের সাথে ওনার, হ্যাঁ, এই বিছানায় বসে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন। তখন জলপথে আসতো, যেহেতু সুবিধা ছিল। অন্ধকারে হ্যারিকেন লণ্ঠন জেলে। হ্যাঁ, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি নদীপথে আসতেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। এই বাড়ির সীমানার মধ্যেই বাগানের ঠিক পাশে রয়েছে 3টি সমাধি। সেটি দেখার জন্যই এগিয়ে চললাম আমরা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার দ্বিতীয় স্ত্রী আর তার ভাই, এই 3টি সমাধি রয়েছে এখানে। ওইদিকে রূপনারায়ণ, হ্যাঁ রূপনারায়ণ এখন একটু দূরে, তবে সে সময় একদম সামনে দিয়ে বয়ে যেত, অর্থাৎ অনুপ্রেরণা তিনি লেখার অবশ্যই পেতেন এখানে। ছবির মতন সুন্দর দেখতে হলেও বাড়িটির উপর থেকে অনেক ঝড়ঝাপটা বয়ে যায় প্রতিবারই। আগে সোমবারই বোধ হয়, হ্যাঁ এই সব ডগ পড়েছিল চালে, সেখানে কাটলাম, সেখানে টালি ভাঙলো, এই নিচে টালি ভাঙলো, এই গাছের ডাল গিয়ে ওই চালে পড়েছে, উপর চালে, এই চালটা নিচে পড়লো, সব টালি পাল্টালাম আমি। এটা তো মানে অর্জুন গাছ না? না, ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস মানে আপনার এই ঝড়েই এটা হয়েছিল মানে? এই সপ্তাহখানেক আগে একটা ঝড় হলো, ওই সেই উপরে ভেঙেছিল সেখান থেকে। এখন একটা মশলা ভাঙা আছে, থাকতে পারি, ভয় উঠতে পারে। আমফানের ঝড়ে একা উঠে সেখানে সারিতে সন্ধ্যাবেলা, আমফানের সময়। হ্যাঁ আমফানের ঝড়ে এখানে যেহেতু নদীর পাড়ে হওয়াতে ঝড় ফড়ে একটু সম্ভব। এই গাছের ডালটা হয়েছে, মটকা একটা ডাল ভেঙেছে, এই ডালটাকে নিয়ে গিয়ে সেখানে ফেলেছি, সেখান থেকে নিচে পড়েছে, এই সময় পাল্টালাম, সেখানে টালি পাল্টালাম, সেই নিচে সেই ঘরটা, ঠাকুর ঘরটা, এই সব আবার লোক দিয়ে আধঘা দিয়ে পাল্টালাম। এই সব পড়ে আছে এখনো, ভাঁজ ডোকালি সব পড়ে আছে। আচ্ছা হ্যাঁ, হয়তো বাসগুলো সব পড়ে আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো সন্তান না থাকায় তার দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর কিন্তু এই বাড়ির সব কিছুর দায়িত্বই পান তার ভাই, এবং এখন তার ভাইয়ের ছেলে এই বাড়িটির দেখাশোনা করে থাকেন। শরৎবাবুর মৃত্যুর পর তার স্ত্রী আরও 23 বছর বেঁচে ছিলেন। কি ফুল বলতে পারবেন? কি এগুলো? মেফ্লাওয়ার। এই ফুলগুলো কি ফুটবে? ওর গোড়াগুলো, হ্যাঁ ওইখান থেকে আবার বেরোবে, বেরিয়ে ওই ফুলটা হবে, আবার ওর শুকিয়ে যাবে। মানে মে মাসেই হয় এটা শুধু? গাছ কি পুরো মে থেকে জুনের হাফ। আচ্ছা, আবার লাগাতে হয় না? না, ওই গোড়া রয়ে গেল ওর মধ্যে। এক মিনিট ওনার বাড়ি থেকে আর পৌঁছে গেলাম রূপনারায়ণের ধারে। আমার পিছনে দেখছেন রূপনারায়ণ, আর এখানেই হয় পিকনিক, প্রচুর পিকনিক হয় শীতের সময়। বিস্তীর্ণ জলাভূমি আর মাঝখানে চর পড়ে আছে, আর ওই পারে দেখছেন ঝাউবন, একদম ওই পারে। হ্যাঁ, দারুণ দৃশ্য। আমি ভাবি যে শরৎচন্দ্রের বাড়ির একদম সামনে দিয়ে বয়ে যেত এই নদীটি, এখন চড়া পড়ে 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 ওই ধরুন 100-150 মিটার মতন এগিয়ে এসছে এদিকে। এখানে রয়েছে বসার জন্য দারুণ দারুণ জায়গা। দেখুন এরকম বসার জন্য জায়গা করা আছে, বীরেশ্বর বসে পড়েছে তার মধ্যে একটাতে। এখানে কিছু বিজ্ঞপ্তি আছে বোর্ডে, এখানে জোরে শব্দ করা বারণ, অর্থাৎ এটা নিশ্চয়ই সেই পিকনিক করতে আসা ছেলে মেয়েদের উদ্দেশ্যেই বানানো। তবে হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, প্রচণ্ড চওড়া এই নদীটা। বিকেলবেলার দিকে এখানে আসলে একটা সুবিধা হচ্ছে এই যে আপনি সানসেট দেখতে পারবেন। ভাবুন, সন্ধ্যার সময় সূর্য যখন ওপার থেকে অস্ত যাবে, তখন তার লাল ছায়া এই জলরাশির উপর পড়ে, আর সেটা দেখতেই কিন্তু সন্ধ্যের দিকে এখানে প্রচুর ভিড় হয়। পিকনিকের সিজনে এখানে ছিল বোটিংয়ের ব্যবস্থা আগে, তবে বেশ কয়েকটি দুর্ঘটনার পর তা বন্ধ করে দেওয়া হয়। সব মিলিয়ে জায়গাটি অনবদ্য, এবং বিকেলবেলা তো আরও বেশি সুন্দর হয়ে উঠবে অস্তগামী সূর্যের আলোয়। এবার গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। এখানে মাথায় রাখবেন, সকালের দিকে এটা খোলাই থাকে, কিন্তু দুপুর 12টা বাজতে বাজতে এটি কিন্তু বন্ধ হয়ে যায়। যদিও এখানকার কেয়ারটেকার খুবই ভালো মানুষ হওয়ায় আমাদের ভিতরে ঢুকতে দিলেন। শুধু আমাদেরই না, যারা যারা বাকি ছিলেন সবাইকেই ঢুকতে দিয়েছিলেন। আপনারা আসলে হয় বেলা 12টার আগে আসবেন, অর্থাৎ সকালের দিকে, আর না হলে চেষ্টা করবেন বিকেলের দিকে আসবেন। মাথায় রাখবেন 3:30 থেকে 4টের মধ্যে এটা আবার খোলে, আবার সন্ধ্যেবেলা 6টার সময় বন্ধ হয়ে যায়। তো সেটা মাথায় রেখে আসবেন। দুপুরের দিকে 1টা-2টো এরকম সময় আসলে কিন্তু এখানে ঢুকতে নাও পারেন। হ্যাঁ, এই নদীর ধারে এসে বসতে পারেন, তবে বিকেলবেলার দিকটা বসাটা আরও বেশি মনোরম হবে। তবে বলবো, যারা এক বেলার জন্য কোথাও যেতে চাইছেন, এক বেলার জন্য কলকাতার আশেপাশে একটা অব্বির জায়গায় ঘুরতে চাইছেন, আবার যদি
সাহিত্যপ্রেমী হন, বিশেষ করে শরৎচন্দ্রের লেখা ভালো লাগে, তাহলে যদি এখানে না আসেন একবার, তাহলে কিন্তু সেটা একটা ক্রাইম করা হবে। চেষ্টা করলাম আপনাদেরকে জায়গাটির সম্বন্ধে ইনফরমেশন দেওয়ার। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন। আর আপনাদের যদি কিছু সাজেশন থাকে আমাদের জন্য, সেটাও অবশ্যই দেবেন। বলা জায়গাটা কেমন লাগলো? এখানে আগে এই জলপথেই বিপ্লবীরা যাতায়াত করতে। হ্যাঁ, চন্দননগর থেকে এখানে আসাটা খুব সহজ ছিল, কারণ দূরত্বটা এখান থেকে কিন্তু চন্দননগরে খুবই কম, জলপথে তো একদমই কম। তো সে সময় কিন্তু এই যে যেরকম শুনলেন, তখন রাসবিহারী বসু মতন তাবর তাবর সব বিপ্লবীরা এখানে আসতেন, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাদের সাথে কথা বলতেন, তাদের সাথে মিটিং চলতো। উনি কিন্তু কংগ্রেসের একসময় অধ্যক্ষতাও করেছিলেন হাওড়া জেলার। তো হ্যাঁ, একজন পলিটিক্যাল ফিগারও যে উনি ছিলেন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর তার সাথে বিপ্লবীদের সঙ্গে যে তার যোগাযোগ ছিল, এটাও কিন্তু একমাত্র শরৎপ্রেমী না হলে তার পক্ষে জানা মুশকিল। আর বাড়িটা দেখে কি মনে হলো? বাড়িটা ওয়েল মেনটেন আছে, কারণ অনেক জায়গায় তো যাই, যেভাবে দেখলাম বাড়িটা খুব সুন্দর মেনটেন করা হয়। এটা কিন্তু বার্মি স্টাইলের বাড়ি, মানে এই বাড়িটা কিন্তু বার্মাতে যেরকম ভাবে বাড়ি তৈরি হয়। আর যে কেয়ারটেকার আছেন উনি বললেন কদিন আগে যে 1 সপ্তাহখানেক আগে ঝড় হয়েছে, ঝড়ে কিছুটা ক্ষতি হয়েছিল, যাই হোক সেগুলো ঠিকঠাক করা হয়েছে। আর এই রূপনারায়ণ নদী যে মনে হচ্ছে আপনাদের খুব শান্ত নদী, তা কিন্তু না। বন্যার সময় কিন্তু বন্যার সময় বাঁকুড়ার খতরনাক হয়ে যায়, খুব দুর্যোগ এই নদীর থেকেই হয়। বর্ষার সময় যখন বন্যা হয়, এখানে প্রায়ই হয় রূপনারায়ণ নদীতে। ইভেন হিস্ট্রি আছে, এই বাড়িটির পাশ থেকে যখন এই নদীটি বইতো 1978 নাগাদ, বন্যাতে ওখানকার যে রান্নাঘরটি সেটা বিধ্বস্ত হয়ে গিয়েছিল। তো ক্ষয়ক্ষতি হয় প্রচুর রূপনারায়ণের ধারে। রূপনারায়ণ এখন কিন্তু বর্ষা আসেনি, সে কারণে শান্ত। হ্যাঁ, সুন্দর একটি জায়গা, এখানে এসে সুন্দর একটি সন্ধ্যা কাটাতে পারেন বন্ধুদের সাথে, নিজের প্রিয়জনদের সাথে, অথবা শীতকালে পিকনিকের সময়ও। নদীর ধারে বসে আছি, রূপনারায়ণ নদীর ধারে, একটু গান শোনাই। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোকে বলতে পারিনি। হরি বল। মনটা আনন্দে ভরে গেল আজকের এই জার্নিতে। হ্যাঁ, খুব সুন্দর করে এই জায়গাটি ঘুরতে পারায় নিজেদেরকে ধন্য মনে করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী সপ্তাহে পরের ভিডিওতে।